আমি মনে করি যাই কিছু লেখা থাকে সনদে সেটা যদি আইনগত ভিত্তি না পায়, যে এই গভর্নমেন্টের আমলে যদি না হয়, এটা ভবিষ্যতে হবে, এটা আপনি আশা করতে পারেন, কিন্তু আশার সন্দেহ থাকবে 100%। এই জন্য আমাদের রাজনীতিবিদদের আদি চরিত্র যে সেটা কিন্তু পরিবর্তন হয় নাই। ক্ষমতা গেলে কিন্তু তাদের চেহারা ঘুরে যায়, এটা দেখা। এবং এইটা যদি হয়ে যায়, আপনি করার কিছু নাই। কিন্তু আমি বিএনপি কি বলবো দেখুন, আপনি যদি একমত হয়ে যান, সনদে যদি আপনি দস্তখত দিয়ে দেন, তাহলে ওই সনদটাকে আইনগত ভিত্তি দেওয়ার ক্ষেত্রে আপনার সামনে একটি পথ আছে। আপনি তো বলতে পারেন আমাকে বিশ্বাস করেন, আমি এটা করবো। এখন এই বিশ্বাসের ব্যাপারটা কিন্তু জাতির বিশ্বাসের ব্যাপার, এটা ব্যক্তির বিশ্বাসের ব্যাপার না। ইট ইজ কল্ড ন্যাশনাল কনফিডেন্স। এই কনফিডেন্স বিএনপির প্রতি আসবে কিনা সেটা বড় ব্যাপার। সবকিছু হতে না পারেন তো কি একটা যায়, আস্তে আস্তে থাকেন না কেন? এটার জন্য একেবারে এটাকে বলেন না হায় হায় গেলাম গেলাম, গেলেন না, যথেষ্ট আগাইছেন। কিন্তু আমি ধন্যবাদ দেই ঐক্যমত কমিশনকে, আমি ধন্যবাদ দেই আলী রিয়াজ, যে দক্ষতা সহনশীলতার কাজ করছে। প্রথম কারণ হচ্ছে এটা একটা সমস্যা, কারণ এনসিপি ও জামাত ইসলাম যে কথা বলছে যে আমরা যদি এই সনদে একটা দস্তখত দেই এবং এটার কোনো যদি আইনগত ভিত্তি না থাকে, তাহলে এটা মূল্যহীন, এটা দলিল, তাতে কি লাভ? এবং বিএনপি যদি ক্ষমতা চেয়ে বা যারা ক্ষমতা চেয়ে যদি এটা আইনগত ভিত্তি না দেয়, এখন বলতেছে দেবো, পরে দিল না, অনেকগুলো সংশোধন নিয়ে আসলো, সমস্যা। এই যে একটা অবিশ্বাস, এটা এই জন্য এসেছে 1975 সালে যখন আপনার মার্শাল আসলো, পরিবর্তন জিয়াউর রহমান দায়িত্ব নিলেন, উনি কিন্তু প্রথমে গণভোট দিয়েছিলেন, প্রোক্লেমেশন নিয়ে আসছিলেন। এরশাদ সাহেবও কিন্তু তাই করছিলেন। পঞ্চম সংশোধনী, সপ্তম সংশোধনী দুটোই কিন্তু গণভোট এবং প্রোক্লেমেশনের মাধ্যমে কিন্তু আসছে কিন্তু এটা। অর্থাৎ পরে সেটা কি হয়েছে, সেটা অনুমোদন করা হয়েছে মাত্র। অনুমোদন এক জিনিস আর আইন করা ভিন্ন জিনিস, কিন্তু এটা সরাসরি করে দিচ্ছে। কিন্তু এখন যদি এটা অনুমোদনের অপেক্ষা না থাকে, না আনেন, জামাত ইসলাম কিন্তু এই কথাই বলতেছে, এনসিপি, যে আমরা যে যে কষ্ট করলাম, এই যে পরিশ্রম করলাম, এই যে আলোচনা করলাম, করে একটা আমরা সনদ একটা বের করলাম, এই ঘোষণাপত্রের সনদ আসলো, এই সনদটা যে আমরা করলাম কি জন্য করলাম? দেশে একটা পরিস্থিতি ছিল, তো যে বাস্তবতা ঐতিহাসিক প্রেক্ষাপট ছিল। এই প্রেক্ষাপটে কোন সরকার যদি ক্ষমতা যায় পরিবর্তন ছাড়া, তাহলে শেখ হাসিনার যা হয়েছে আগামীতে তাই হবে, এটা নির্ঘাত। এবং মানুষের তো, আমাদের তো রাজনীতিবিদ যারা আছেন, মৌলিক পরিবর্তন হয় নাই। কোন দলের সংবিধান কিন্তু একেবারে একক নির্ভরশীল, প্রত্যেকটা সংবিধানই কিন্তু কম বেশি স্বৈরাচার সংবিধান। এবং সেই ক্ষেত্রে কিন্তু দলীয় লোকগুলি যদি আবার ক্ষমতা চায়, তারা যদি পরিবর্তন না করে, আপনার করার কিছু নাই। তখন চিৎকার করতে পারবেন, কিন্তু সাংবিধানিক ভিত্তি আসবে না। সেই দৃষ্টিকোণ থেকে জামাত বলেছে, শুধু তাই না, যদি উল্টাপাল্টা করা হয়, আমরা প্রয়োজন আমরা আইনি বিধানে কেস করে দেবো, মামলা করে দেবো, যে কেন আমাদের সময়টা নষ্ট করলো। এখন এটা একটা মারাত্মক প্রশ্ন। এই ক্ষেত্রে আমি মনে করি যাই কিছু লেখা থাকে সনদে সেটা যদি আইনগত ভিত্তি না পায়, যে এই গভর্নমেন্টের আমলেই যদি না হয়, এটা ভবিষ্যতে হবে, এটা আপনি আশা করতে পারেন, কিন্তু আশার সন্দেহ থাকবে 100%। এই জন্য আমাদের রাজনীতিবিদদের আদি চরিত্র যে সেটা কিন্তু পরিবর্তন হয় নাই। ক্ষমতা গেলে কিন্তু তাদের চেহারা ঘুরে যায়, এটা দেখা। এবং এইটা যদি হয়ে যায়, আপনি করার কিছু নাই। কিন্তু আমি বলছি না যেটা হবেই হবে, হওয়ার সম্ভাবনা আছে কিন্তু। তাহলে আপনি কি করবেন? কারণ আপনার এখানে যারা সালাউদ্দিন সাহেব বলেছেন কিন্তু, যে এটা তো কোনো আইনগত ভিত্তি নেই, আমরা তো নাও দিতে পারি এটা। তিনি অস্ট্রেলিয়ার কথাটা বলে ফেলেছেন, কিন্তু এটা কিন্তু মনের কথা তার। যেহেতু সে বলে দিছেন, এটা একটা সংকেত, সতর্ক বার্তা। কিন্তু সেই ক্ষেত্রে আমি মনে করি আপনি সনদে যাই থাক, রাষ্ট্রপতির ক্ষমতা বলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা বলেন, বিভিন্ন কমিশনের কথা বলেন, আমাদের নির্বাচন কমিশনের কথা বলেন, চিফ জাস্টিসের কথা বলেন, আমাদের সেই ইলেকশন কমিশনের কথা বলেন, সবগুলোর ব্যাপারে কিন্তু একটা সুন্দর কথা বলা হয়েছে। এই কথাগুলো যদি আপনার একেবারে সাংবিধানিক রূপে নিতে পারেন, তাহলে সেই জন্য এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে এগুলোর ভিত্তি কি দিতে পারেন। যেটা পঞ্চম সংশোধনী হয়েছে, সপ্তম সংশোধনী উদাহরণ আছে আপনার সামনে। এখন আপনি যাবেন কি যাবেন না সেটা বড় কথা। অনেকে তো মনে করতে পারে যে না, এখন তো গণভোটে যাওয়া যাবে না, প্রোগ্রামে যাওয়া যাবে না, সময় লাগবে। সময়ের ব্যাপার না। কিন্তু একটা জাতির ভবিষ্যৎ কিন্তু এমনি নির্ধারণ হয় না। কিন্তু একটা জাতি কিন্তু একদিন দুদিনে কিন্তু সব ঠিক হবে না। কিন্তু এই যে আগে আসছেন, এই আগানোটা যদি পিছিয়ে না যায়, এটাও দেখতে হবে। কিন্তু এটাও চিন্তা করতে হবে। আমি মনে করি বিএনপি যারা করেন, বিশেষত যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া, চেয়ারম্যান বেগম খালেদা জিয়া, আপনারাও চিন্তা করবেন। সবসময় বিএনপি ক্ষমতা থাকবে না। কিন্তু যখন থাকবে না তখন কি হবে, একবার চিন্তা করে দেখেন। 10 বছর ক্ষমতা থাকলে তারপরে তারপর পারবেন না তো।
যেহেতু পারবেন না, এবং 10 বছর পরে আবার প্রাইম মিনিস্টার সুযোগ নেই কিন্তু, যদি তারা যে এখন প্রাইম মিনিস্টার হয় 10 বছর পর আর পারবে না হইতে, তখন কি হবে? তখন কিন্তু হতাশা দেখা দিবে। যাতে হতাশা না আসে, এই হতাশা ঠেকানোর জন্য আপনি এই জুলাই সনদটাকে এমন একটা প্রক্রিয়া নিয়ে আসেন, অতীতের উদাহরণ আছে তো, যাতে করে আপনি সংসদের উপর অযথা নির্ভরশীলতা না হয়। সংসদ বাধ্যতামূলকভাবে কিন্তু সেটা করে দিতে বাধ্য থাকবে কিন্তু। আমি মনে করি এই প্রস্তাবটা খুবই, খুবই বাস্তবসম্মত। যদিও রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে অনেক দল হয়তো এটাকে মনে করতে পারে সময় ক্ষেপণ করা হচ্ছে। আমি আবারও বলছি, একটা জাতির জীবনে সময় ক্ষেপণ কিছুই না। কত লাগবে সময়? বেশি লাগবে না কিন্তু। কিন্তু একমত হন, এখন তখন কি হবে? যা হওয়ার তাই হবে। আমরা চাচ্ছি একটা ভালো সংবিধান, আমরা চাচ্ছি ভালো একটা ব্যবস্থা, এবং ওই ব্যবস্থার মাধ্যমে যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়। ভবিষ্যতে জানি পার্লামেন্টে কোনো অ্যানার্কির সৃষ্টি না হয়। এই জিনিসগুলো খুবই জরুরি। আমিও মনে করি তাই, যে বিষয়গুলো চিন্তা করার কারণ আছে। কিন্তু এখন ব্যাপারটা সময় ক্ষেপণ কেন মনে হচ্ছে? বিএনপির উপরে। বিএনপি বড় দল, এবং যদি নির্বাচন হয়, যে কোনোভাবেই বলেন, চোখও বুঝে বিএনপি ক্ষমতা চলে যাবে। আর বিএনপি যেহেতু যাবে ক্ষমতায়, এমন হতে পারে সে 2/3 মেজরিটি হয়ে যেতে পারে। তখন তো আপনার করার কিছু থাকবে না। কাজেই এই আশঙ্কাটা যদি আপনি দূরীভূত করতে চান, তাহলে পথ একটাই, এটাকে একটা আইনগত ভিত্তি দেন। আমি এই বিষয়টার সাথে সম্পূর্ণ একমত। কিন্তু জি। সময় ক্ষেপণ কেন মনে করা হচ্ছে? আমরা তো যদি শেখ হাসিনার সরকারই থাকতো তাহলে তো ২৯ সাল পর্যন্ত থাকার কথা। এবং ১৫ বছর তো কারো কোনো সেভাবে মানে মাঠে আমরা সেভাবে দেখিনি। তো সেইখানে ১ বছর তো আমরা লিস্ট রাজনৈতিক দলগুলো তাদের মতামত প্রকাশ করতে পেরেছে একটা জায়গায় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে বা এই সরকারের মাধ্যমে। সেইখানে আমরা এটাকে সময় ক্ষেপণ বলছে কেন? মানে জামাত ইসলাম। যে সময় ক্ষেপণের জন্য বা সময় ক্ষেপণটা শুনেন, অনেকে অনেক কথা বলে, কিন্তু সময় তো লাগবেই। আপনি দেখেন, এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনে যারা আসলেন, কথা বলতেছেন, এতগুলি দল, যে দলগুলোর একমাত্র বিএনপি ছাড়া জাতীয় পার্টি সরি জামাত ছাড়া এখানে কোন দল আছে যারা বলতে 5টা সিট পাবে? একটা পাবে কিনা তাও তো সুন্দর। আপনি ধরে নেন, তখন এই দুটি দল যদি জাতির চিন্তা করতে গেলে তো পুরো দেশটা চিন্তা করে না। হুম, একটা দল যেহেতু একটা দল ছিল ক্ষমতায় দীর্ঘ 18-20 বছর দায়ী করেন, এবং সে যে কোনো ভাবে সংবিধানটাকে কেটে কুটে শেষ করে দিয়েছে। কিন্তু এখন যেহেতু ওই প্রক্রিয়া নাই, এখন সময় একটা এসেছে। এখন এই সময়টা যদি আপনি আপনি যদি একমতি হয়ে যান, আমি বিএনপি কি বলবো তখন, আপনি যদি একমত হয়ে যান, সনদে যদি আপনি দস্তখত দিয়ে দেন, তাহলে ওই সনদটাকে আইনগত ভিত্তি দেওয়ার ক্ষেত্রে আপনার সামনে একটি পথ আছে। আপনি তো বলতে পারেন, আমাকে বিশ্বাস করেন, আমি এটা করব। এখন এই বিশ্বাসের ব্যাপারটা কিন্তু জাতির বিশ্বাসের ব্যাপার, এটা ব্যক্তির হুম, বিশ্বাসের ব্যাপার না। ইট ইজ কল্ড ন্যাশনাল কনফিডেন্স। এই কনফিডেন্স বিএনপির প্রতি আসবে কিনা, সেটা বড় ব্যাপার। এবং এখানে বিএনপিকেও ভাবতে হবে, এই জন্য তাকে মাইন্ড গুলো চলবে না। এবং এটা নিয়ে তাকে কোনো মানে হইচই ব্যাপার নাই কিন্তু। এটা এটা হচ্ছে, বিএনপি যদি ক্ষমতা না যেতে পারে, কথার কথা বললাম, তখন কি হবে? হুম, আমরা জানি না সামনে কি হবে। হুম, হায়াত মুক্ত মানুষের আছে, কে বেঁচে থাকবে কে থাকবে না আমরা কেউ জানি না তো। কাজে চিন্তা করেন, যখন আমরা কেউ থাকবো না, তখন যাতে এই সংবিধানটা, যখন এই সনদটা ভিত্তি পেয়ে এমন একটা সংবিধান রূপান্তরিত হতে পারে, যাতে মানুষ বলতে পারে, যেই ক্ষমতা যাক, তাকে 5 বছরের পরে ইলেকশন দিতে হবে, এবং তার স্বৈরাচারের কোনো সুযোগ নাই। রাষ্ট্রপতি শুধুমাত্র একজন নাম সর্বস্ব হবে না, তারও কিছু পাওয়ার এন্ড ফাংশন থাকবে। কারণ হেড অফ দ্য স্টেট, তার মাথা তো নিচে থাকতে পারে না। সংকটের সময় সে দাঁড়িয়ে থাকে প্রাইম মিনিস্টার দিকে। এটা হয় না। আপনি ভারতের দিকে তাকান না কেন? সেখানে কিন্তু প্রেসিডেন্ট এমন কিছু ক্ষমতা আছে, যদিও ফেডারেলিস্ট স্ট্রাকচার, ক্ষমতা দেওয়া আছে তাকে, যেগুলি বলা হয় মন্ত্রী পরিষদ। কিন্তু আমাদের এখানে বলা হচ্ছে প্রাইম মিনিস্টার। খেয়াল করবেন কিন্তু। ওই যে বলা হচ্ছে প্রধানমন্ত্রী ছাড়া আর কি বলে চিফ জাস্টিস ছাড়া কিছু করতে পারবেন না। আসলে প্রধানমন্ত্রী পারেন, মেজরিটি পার্টি যে সেই প্রধানমন্ত্রী বলার অপেক্ষা রাখে না। সুতরাং এই যে নাম সর্বস্ব রাষ্ট্রপতি তৈরি করছেন, এখান থেকে হুম, বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসতে গেলে কিন্তু আপনাকে এই সনদে সবকিছু আছে। আমি দেখছি কিছু ব্যাপারে একমত হতে পারেননি, কিছু আসে যায় না। সবকিছু যদি হুম, হতে না পারেন তো কি আসে যায়? আস্তে আস্তে থাকেন না কেন? এটার জন্য একেবারে এটাকে বললেন না, হায় হায় গেলাম গেলাম, গেলেন না। যথেষ্ট আগাইছেন কিন্তু। আমি ধন্যবাদ দেই ঐক্যমত্য কমিশনকে, আমি ধন্যবাদ দেই আলী রিয়াজ, যে দক্ষতা সহনশীলতার কাজ করছেন, এবং তিনি দেখেন, এবং প্রত্যেকটা দেখেন মেম্বার কথা বলে না, চুপচাপ বসে থাকে। এটা ঐতিহাসিক দৃশ্য কিন্তু। তারা কথা বলে না, কারণ এই যে একটা সিস্টেম দাঁড় করে দিলেন,
এটা দেখার ব্যাপার আছে তো। এগুলো এই সৌন্দর্য রক্ষা করতে হবে তো, এবং এই কৃতিত্ব দিতে হবে তাদেরকে। তারা শুনেছে, কথা বলেনি। কথা বলেছে কারা? যারা আসছেন তারা বলছে। এবং সেই জন্যই বললাম, এত বড় সুযোগটা হাতছাড়া করা যাবে না। আমি শুধুমাত্র জুলাইয়ের বিপ্লব বা জুলাইয়ের গণঅভ্যুত্থানকে শুধুমাত্র কাগজে কলমে একটা লিখিত চুক্তির ভিতরে আমার ব্যক্তিগত অভিমত, আমি এটা বিশ্বাস করি। আমি হুম। বিশ্বাস করি আইনগত ভিত্তি নেন, জনগণকে বিশ্বাস করেন, আস্থায় নেন, তখন দেখবেন যেই পার্টি ক্ষমতা চায় একটা সিস্টেম দাঁড়ায় যাবে। আমি সেই সিস্টেমটা এই মুহূর্তে জরুরি। ধন্যবাদ।